প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা গণিত ক্লাস করব। তাহলে চলো আমরা গণিত বই খাতা নিয়ে সবাই বসে পড়ি। আচ্ছা বন্ধুরা, বলো তো আগের ক্লাসগুলোতে আমরা কি শিখেছি? ঠিক বলেছো, 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এর গুণের নামতা শিখেছি আমরা, তাই না? হ্যাঁ, আজকে আমরা এই গুণের নামতা ব্যবহার করে কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে পারি সেই বিষয়গুলো দেখব। আমরা গুণের নামতা ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। চলো, আমি তোমাদের জন্য একটা ফুল নিয়ে এসেছি। চলো তো দেখি ফুলটা। বন্ধুরা দেখো, কি দেখতে পাচ্ছ বোর্ডে? হ্যাঁ, একটা গণিতের ফুল দেখতে পাচ্ছি, তাই না? এটা আমরা কি করব? দেখো এখানে মাঝখানে কি আছে? মাঝখানে সংখ্যাটি হচ্ছে 3, আর তার চারপাশ দিয়ে দেখো এখানে 2, 6, 7, 3, 8, 4 এই ঘরে একটা সংখ্যা কিন্তু লেখা হয়নি। তোমরা কিন্তু খুঁজে বের করবে কোন সংখ্যাটা লেখা হয়নি। 9, 5 আমরা 3 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করে করে এই ফুলে যে খালি জায়গাটা আছে সেখানে আমরা লিখে ফেলবো। কি বন্ধুরা, পারবো না? ঠিক পারবো। শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করে বলো তো 3 গুণ 2 কত হবে? কি বলতে পেরেছো? হ্যাঁ, দেখি তো আমাদের বন্ধু রেজা কি বলছে। দেখো রেজাও কিন্তু তোমাদের মতো বলেছে 3 গুণ 2 সমান 6। তোমাদের সাথে মিলে গেছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা এবার বলো তো দেখি 3 গুণ 4 কত হবে? একটু চিন্তা করে বলো তো আমাকে। কি পেরেছো? ঠিক বলেছো। চলো তো দেখি মিনা কি বলছে। মিনা বলছে 3 গুণ 4 সমান 12। কি তোমরা 12 বলেছো? দেখো মিনাও কিন্তু তোমাদের মতো বলেছে 3 গুণ 4 সমান 12। তাহলে আমরা কি বাকিগুলো করতে পারবো না? নিশ্চয়ই পারবো। চলো আমরা ফুলটা সবাই পূরণ করে ফেলি। দেখো এটা কিন্তু বলেছিল আমাদেরকে আমাদের বন্ধু রেজা। 3 গুণ 2 6, এটাকে বলেছে মিনা 3 গুণ 4 12। এইবার চলো আমরা বাকিগুলো করে ফেলি। 3 গুণ 8 কত হবে বন্ধুরা? 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15, 3 6 গুণে 18, 3 7 গুণে 21, 3 8 গুণে কত হবে? ঠিক বলেছো, 3 8 গুণে হবে 24। চলো আমরা লিখে ফেলি 3 8 গুণে 24। এইভাবে আমরা কিন্তু ফুলটা সবাই পূরণ করে ফেলবো। 3 3 গুণে কত হয়? একটু চিন্তা করে আমাকে বলো তো। ঠিক বলেছো, 3 3 গুণে হয় 9। তাহলে আমরা কোথায় লিখবো? এই ঘরে 9। আবার একটু 3 গুণের নামতাটা বলো। 3 7 গুণে কত হয়? চিন্তা করো চিন্তা করো। ঠিক বলেছো, 3 7 গুণে হয় 21। চলো আমরা লিখে ফেলি। কি বন্ধুরা, ফুলটা সুন্দর লাগছে না এখন দেখতে? হ্যাঁ, আমরা এগুলোও করে ফেলি। 3 6 গুণে কত হয় বন্ধুরা? 18। চলো আমরা লিখি 18। এরপরে আর কোন ঘর ফাঁকা আছে? এই ঘরটা। 3 5 গুণে কত হয়? 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15। চলো আমরা লিখে ফেলি। আর আছে দুটো ঘর বাকি। 3 9 গুণে কত হয় বন্ধুরা? দেখো এখানে কিন্তু আমরা করেছি, এখান থেকেও হিসাব করতে পারি। 3 8 গুণে হয় 24। তাহলে 3 9 গুণে কত হবে? 3 9 গুণে হবে 27। তোমরা কিন্তু চট করে হাতে যোগ করেও করতে পারো। 24 25 26 27। এই দেখো 3 9 গুণে হবে 27। এখানে কোন সংখ্যাটা লেখা হয়নি বন্ধুরা? খুঁজে বের করো তো। কে বলতে পারবে? ঠিক বলেছো, 1 লেখা নেই। চলো আমরা এখানে 1 লিখে ফেলি।
তাহলে 3 1 গুণে, এটা সবচেয়ে সোজা, তাই না বন্ধুরা? 3 1 গুণে 3। কি ফুলটা এখন খুব সুন্দর লাগছে না? এরকম ফুল আরো করতে চাও? আচ্ছা চলো আমরা আরো ফুলের মধ্যে গুণ অঙ্ক করি। এবার কতর গুণের নামতা দিয়ে আমরা ফুল করতে চাই? চলো 4 4 দিয়ে আমরা করব। কি বন্ধুরা দেখো, আমরা আর একটা ফুল পেয়ে গেছি। এবার কতর গুণের নামতা আমাদের বলতে হবে? 4। ঠিক দেখো আগের মতোই ফুলটা, এখানে কিন্তু সবগুলো সংখ্যাই দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে কি, আমরা যদি 4-এর গুণের নামতাটা 1 থেকে গুণা শুরু করি, যে ঘরে যেটা হবে আমরা লিখে ফেলবো, তাই না বন্ধুরা? হ্যাঁ দেখো প্রথমে আছে 1, এখান থেকে নেই। 4 1 গুণে কত হয় বন্ধুরা? 4 1 গুণে 4। তাহলে আমরা কোন ঘরে লিখবো? এই ঘরে। এরপরে খুঁজে বের করো 2 কোথায়, 2 কোথায়? এই যেখানে। 4 2 গুণে কত হয়? 4 2 গুণে হয় 8। আমরা লিখে ফেলি এই ঘরে 8। এবার 2 এর পরে 3, খোঁজো 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 কোথায়? এই যে। 4 3 গুণে কত হয়? 12। আমরা এই ঘরে লিখে ফেলি 12। 4 4 গুণে কত হয়? 4 4 গুণে, হ্যাঁ ঠিক বলেছো, 16। দেখো আমি এখানে লিখে ফেললাম। এইবার 4 5 গুণে, 4 5 গুণে কত হয়? 20। এইখানে লিখে ফেললাম 20। এবার কত হবে 5-এর পরে? 6। 4 6 গুণে 24। তারপরে কত হবে বন্ধুরা? 7। 4 7 গুণে কত হবে? 28। আমরা এই ঘরে লিখে ফেললাম। এবার কোথায় যাব? 8-এ। 4 8 গুণে কত হয় বলো তো দেখি? এর সাথে 4 যোগ করে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক বলেছো, 32। তাহলে চলো আমরা এই ঘরে লিখে ফেলি। আর আমাদের ঘর বাকি আছে কোনটা? একটা। 4 9 গুণে, 4 9 গুণে হয় 36। দেখো এই ফুলটাও আমরা সবাই মিলে করে ফেললাম, তাই না বন্ধুরা? এরকম ফুলে আরো কাজ করতে চাও? তাহলে চলো বন্ধুরা আমরা 6-এর গুণের নামতা দিয়ে আর একটা ফুলের কাজ করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি 6-এর গুণের নামতার ফুলটা কিন্তু এঁকে ফেলেছি। চলো এটা আমরা পূরণ করে ফেলি। 6 1 গুণে কত হয়? 6। আমরা এই ঘরে লিখলাম। তারপরে বলো তো বন্ধুরা 6 2 গুণে কত হবে? 6 2 গুণে 12। আমরা এখানে লিখে ফেলি 12। 6 3 গুণে কোথায় আছে 3? এই যে দেখো এখানে। 6 3 গুণে কত হবে? 6 3 গুণে 18। আমরা লিখে ফেলি এখানে 18। এরপরে 4 কোথায়? দেখো দেখো দেখো, এই যে 4। 6 4 গুণে কত হয়? 24। এখানে আমরা লিখে ফেললাম 24। এবার 5 কোথায়? এই দেখো এখানে 5। 6 5 গুণে, 6 5 গুণে হয় 30। এই দেখো এখানে আমরা লিখলাম 30। এরপরে কি আছে দেখো, 5-এর পরে কোথায় যাব? 6 6 6 গুণে, 6 6 গুণে হয় 36। এই দেখো এই ঘরে আমরা লিখে ফেললাম 36। তারপরে কোথায় আছে? 6-এর পরে কোথায় যাব? 7 6 7 গুণে, 6 7 গুণে 42। এরপরে 7-এর পরে কোথায় যাব? 8 6 8 গুণে 48। তোমরাও কিন্তু খাতায় এইভাবে ফুল এঁকে গুণগুলো করে ফেলতে পারো। তারপরে দেখো আর কি বাকি আছে? 9। তাহলে 6 9 গুণে 54। তাহলে আমরা এই ঘরে লিখে ফেললাম। বন্ধুরা তোমরাও কিন্তু খাতার মধ্যে এরকম একটা ফুল আঁকবে, মাঝখানে যে সংখ্যাটা লিখবে সেই সংখ্যাটার গুণের নামতা পড়ে আমরা কিন্তু এই ফুলগুলো এভাবে করতে পারি, তাই না? আরো করতে চাও? আচ্ছা চলো আমরা 7-এর গুণের নামতা দিয়ে আরেকটা ফুল করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা 7-এর গুণের নামতা দিয়ে এই ফুলের খালি জায়গাগুলো পূরণ করে ফেলি। দেখো এখানে কিন্তু দুটো আমাদের করে দেওয়াই আছে, 7 6 গুণে 42 আর 7 7 গুণে 49 করা আছে।
চলো এবার আমরা খালি ঘরগুলো পূরণ করে ফেলি। এবার আমরা দেখো এই পাশ থেকে করব। 7 4 গুণে কত হয় একটু চিন্তা করে আমাকে বলো তো। ঠিক বলেছো, 7 4 গুণে হয় 28। আমরা এখানে লিখে ফেলি। এরপরে কত আছে দেখো 5। 7 5 গুণে কত হয়? ঠিক বলেছো, 35। আমরা লিখে ফেলি। দেখো আমি এবার এদিক থেকে কিন্তু সবগুলো করে আসছি। 7 2 গুণে, 7 2 গুণে হয় 14। আমরা এখানে লিখে ফেলি। দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, এটা আমরা পরে করব। 7 8 গুণে কত হয়? 7 8 গুণে 56। 7 1 গুণে কত হয় বন্ধুরা? 7। এরপরে আর কত বাকি থাকলো? 3। 7 3 গুণে কত হয়? 7 3 গুণে হয় 21। এবার খুঁজে বের করো তো এখানে কত হবে? 1 2 3 4 5 6 7 8। কি নাই? ঠিক বলেছো, 9 সংখ্যাটি নাই। চলো আমরা এখানে 9 লিখে ফেলি। তাহলে 7 9 গুণে কত হবে? 7 9 গুণে 63। এবার বন্ধুরা আমরা কিন্তু 9 এর গুণের নামতা দিয়ে খালি ঘরগুলো পূরণ করে ফেলবো। দেখো আমাদের কিন্তু 9 7 গুণে 63 আর 9 4 গুণে 36 এই দুটো কিন্তু লেখাই আছে। চলো আমরা খালি ঘরগুলো পূরণ করে ফেলি। এখান থেকে শুরু করি বন্ধুরা। 9 2 গুণে কত হয় একটু চিন্তা করে আমাকে বলো। 9 2 গুণে হয় 18। চলো আমরা লিখে ফেলি। এরপরে 9 5 গুণে কত হয়? ঝটপট গুণে ফেলো। 9 5 গুণে হয় 45। এরপরে 9 9 গুণে কত হয়? 9 9 গুণে হয় 81। এটা তো করে দেওয়াই আছে। 9 8 গুণে কত হয়? 72। চলো আমরা এই ঘরে লিখে ফেলি। তারপরে 9 1 গুণে 9। এরপরে দেখো 9 6 গুণে কত হয়? 9 6 গুণে হয় 54। এরপরে আছে দেখো 3। 9 3 গুণে 27। আমরা এখানে লিখে ফেললাম। এই ফুলটাও কিন্তু আমাদের সুন্দর সব খালি ঘর আমরা কিন্তু পূরণ করে ফেলেছি। তোমরা কিন্তু এইভাবে বন্ধুরা খেলতেও পারো। কে আগে ঘর পূরণ করতে পারে, কারটা আগে সঠিক হয়, তাই না? তাহলে আমরা এরকম গুণের নামতা দিয়ে যদি লিখিত গাণিতিক সমস্যা থাকে তাহলে আমরা সেগুলো কি করতে পারবো না? নিশ্চয়ই পারবো। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে দেখো, আমাদের কিন্তু একটি গাণিতিক লিখিত সমস্যা চলে এসেছে। কি আছে এখানে দেখো, সবাই মিলে আমরা একটু পড়ে দেখি কি বলেছে এখানে। একটি প্যাকেটে 2টি লজেন্স আছে। 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? আবার একটু পড়ো, একটু চিন্তা করো কি বলেছে। একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, একটা প্যাকেটের মধ্যে মাত্র 2টো লজেন্স আছে। এই রকম প্যাকেট আছে আমাদের কাছে কয়টি? 8টি। 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? কিভাবে এটা বের করা যায় বন্ধুরা একটু চিন্তা করো তো দেখি। কতগুলো লজেন্স হবে? কি বের করতে পেরেছো তোমরা? আচ্ছা চলো তো দেখি আমাদের বন্ধু রেজা বের করতে পেরেছে কিনা। দেখো রেজা কি বলেছে। রেজা বলেছে 2 আমি 8 বার যোগ করব। তার 8টা প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে 2টি করে আছে। তাহলে রেজা কি ঠিক বলেছে? হ্যাঁ ঠিক বলেছো। এরপরে দেখি তো মিনা কি বলল। আমাদের বন্ধু মিনা কিন্তু বলেছে আমি 2 এর গুণের নামতার সাহায্যে করব। বলো তো বন্ধুরা কোনটা করা সব থেকে সহজ হবে? ঠিক বলেছো, দুটোই ঠিক, কিন্তু মিনা যে বলেছে আমরা 2 এর গুণের নামতা দিয়ে করব, এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারি। চলো দুজনেরটাই আমরা একটু করে দেখি কোনটা সহজ হয়। চলো আমরা রেজা যে বলেছে 2 8 বার যোগ করলে সে
লজেন্সের সংখ্যা বলতে পারবে। চলো তো আমরা একটু করে দেখি। 1 বার 2 লিখলাম, 2 বার লিখলাম, 3 বার লিখলাম, যোগ 4 বার লিখলাম, 2 5 বার লিখলাম, 6 বার লিখলাম, 7 বার লিখলাম, 8 বার লিখলাম। দেখি তো মোট লজেন্স কতগুলো হয়। চলো আমরা একটু গুনে ফেলি। 2 আর 2 যোগ করলে কত হয়? 2 3 4। তাহলে আমরা এই দুটো করে ফেললাম। এবার এই 4 এর সাথে এই 2 যোগ করো, 4 5 6। এরপরে আবার এই 2 করো, 7 8। আবার এই 2 যোগ করে দাও, 9 10। আবার এই 2 যোগ করো, 10 এর সাথে 2 যোগ করলে হয় 12। 12 সাথে আবার 2 যোগ করো, 13 14। আবার এই 2 যোগ করে দাও, 14 সাথে 15 16। তাহলে কতগুলো হলো? 16টি। রেজা এইভাবে বের করতে চেয়েছে। দেখি মিনা কি বলেছিল? আমি 2 এর গুণের নামতার সাহায্যে করব। তাহলে 2 এর গুণের নামতা দিয়ে যদি করতে চাই তাহলে কেমন হবে বন্ধুরা? দেখো, 2 গুণ আমাদের প্যাকেটের সংখ্যা কত? 8। তাহলে আমরা কি লিখব? 8। 2 8 গুণে কত হয় বন্ধুরা? 2 8 গুণে হয় 16। দেখো 2 বন্ধুরই কিন্তু সঠিক হয়েছে। কিন্তু আমরা মিনা যে বলেছে গুণের নামতা দিয়ে, এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল, তাই না বন্ধুরা? আমরা যদি গুণের নামতাগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলি তাহলে এইরকম লিখিত সমস্যা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই যে গুণের নামতা ব্যবহার করে এই রকম গাণিতিক লিখিত সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তাহলে আমরা যখনই কোনো লিখিত গাণিতিক সমস্যা দেখব তাহলে আমরা এরকম পরপর যোগ না করে আমরা গুণের নামতা দিয়ে সংখ্যার সমাধানটা বের করে ফেলব। তাহলে বন্ধুরা বলো তো আজকে আমরা কি করলাম? আজকে আমরা গুণের নামতাগুলো দিয়ে সুন্দর ফুলে আমরা খালি ঘরগুলো পূরণ করেছি। তোমরাও কিন্তু খাতার মধ্যে এরকম ফুল আঁকবে এবং খালি ঘরগুলো পূরণ করবে। এরকম ছোট ছোট গাণিতিক লিখিত সমস্যা তোমরা গুণের নামতা ব্যবহার করে সমাধানও করে ফেলবে। তাহলে চলো বন্ধুরা আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 62 পৃষ্ঠাটা সবাই খুলো তো। দেখো এতক্ষণ আমরা যে কাজগুলো কিন্তু করেছি সেগুলো কিন্তু সব আমাদের বইয়ের মধ্যে আছে। তাহলে তোমরা কি করবে? এই যে দেখো তোমাদের বইয়ের যে ফুলগুলো আছে এই বইয়ের মধ্যে সুন্দর করে গুণের নামতাগুলো মনে করে করে খালি ঘরগুলো পূরণ করে রাখবে। আর স্কুল খোলার পরে কিন্তু আমাদের এই বাড়ির কাজগুলো শিক্ষককে দেখাবো। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে বন্ধুরা, আমাদের আজকের পাঠ তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ 1 পৃষ্ঠা 2। চলো আজকের পাঠ শুরু করার আগে আমরা কিছু মজার ছবি দেখে আসি। দেখি তো ছবিতে কি কি রয়েছে। আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, দেখো তো ছবিতে আমরা এদেরকে কি চিনি? কে বলো তো? এই ছোট্ট মেয়েটি কে ছিল? ঐশী। আর এই ছেলেটি ওমর, তাদের খালু। আর এ তাদের খালাতো বোন। খালাতো বোনের নাম কি ছিল? সীমা। হ্যাঁ, আর দেখো তো এটি কি গাছ? বেগুন গাছ, তাই না? বেগুনের রং কি কি দেখতে পাচ্ছি? বেগুনি রঙের। হ্যাঁ, আচ্ছা, আর এই যে বেগুনের ফুল দেখেছো? এই বেগুনের ফুলের উপর কি দেখতে পাচ্ছি? প্রজাপতি, মৌমাছি, তাই না? প্রজাপতি আর মৌমাছি কি করছে? ফুলের মধু নিচ্ছে, তাই তো? তারপরে দেখো তো বেগুন গাছের ডালে একটি পাখি, ছোট্ট একটি পাখি, তাই না? তোমরা কি বলতে পারবে এটি কি পাখি? বলো তো কি পাখি এটি? টুনটুনি পাখি। হ্যাঁ, এটি টুনটুনি পাখি। আমরা পরের ছবিতে কি দেখতে পাচ্ছি? দেখো তো খালু তাদেরকে কি দেখাচ্ছে। আর এই যে গাছটি, এই গাছটি কি গাছ বলো তো? আম গাছ। হ্যাঁ,
আর খালু কি দেখাচ্ছে? আম গাছের ডালে কি? মৌচাক। হ্যাঁ, আর অনেকগুলো মৌমাছি, তাই না? মৌচাক। আচ্ছা, মৌচাক কি বলতো? তোমরা জানো? হ্যাঁ, যেখানে মৌমাছিরা মধু সংগ্রহ করে রাখে। আমরা প্রথম ছবিতে কি দেখলাম? মৌমাছি বেগুনের ফুল থেকে কি সংগ্রহ করছিল? এই দেখো, মধু, তাই না? সেই মধু নিয়ে সে কোথায় রাখছে? এই যে মৌচাকে। হ্যাঁ, দেখেছো? মৌচাকে মধু জমা করছে মৌমাছিরা, তাই না? আচ্ছা, পরের ছবিটা দেখি আমরা। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এই ছবিতে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি, তাই না? আর ফুল, অনেকগুলো ফুল ফুটেছে। ফুলের উপরে কি? মৌমাছি। তারপরে দেখো তো, পিঁপড়া। হ্যাঁ, আর ফুলের উপরে পাখিটা উঠছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা পিঁপড়া দেখছি, মৌমাছি দেখছি, এগুলো কি বলতো? কীট পতঙ্গ। হ্যাঁ, এগুলো হচ্ছে কীট পতঙ্গ, পোকামাকড়। হ্যাঁ, আচ্ছা বলো তো, তোমরা জানো কীট পতঙ্গ কাকে বলে? কীট হচ্ছে যে পোকামাকড়গুলো উঠতে পারে না, সেগুলো হচ্ছে কীট। আর পতঙ্গ হচ্ছে যে পোকামাকড়গুলো উঠতে পারে, যেমন প্রজাপতি, মৌমাছি, এগুলো হচ্ছে পতঙ্গ। আর কীট, শুঁয়োপোকা, উকুন, এগুলো হচ্ছে কীট। পরের ছবিতে চলে যাই। দেখো তো, পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? খালু ওদেরকে কি দেখাচ্ছে দেখো তো? হ্যাঁ, গাছে মুকুল ধরেছে। আম গাছে মুকুল ধরেছে, তাই না? মুকুল দেখতে পাচ্ছি আমরা সবাই। ওরা কি করছে দেখো, উপরে আমের মুকুল দেখছে। খালু ওদেরকে নিশ্চয়ই কিছু একটা বলছে, তাই না? তাহলে চলো আমরা শুনে আসি এই ছবিগুলোর কথাগুলো কি, গল্পটা কি। ঠিক আছে, তোমরা তাহলে কি করবে বলো তো? তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 বের করবে। তাহলে চলো আমরা বোর্ডে দেখি। আমরা সবাই বই বের করেছি। দেখো তো, প্রথম ছবিটা আমরা লক্ষ্য করব। প্রথম ছবিটা আমরা সবাই লক্ষ্য করি। এখন আমরা ছবির কথাগুলো পড়ি। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীট পতঙ্গ খায়, অনেক পাখি আবার মধুও ভালোবাসে। এই যে এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মৌমাছি, প্রজাপতি, পাখি, তাই না? হ্যাঁ, ওরা মধু খায়, আবার অনেক পাখি কি করে? মধুও ভালোবাসে। পরের ছবিতে চলে যাই, চলো তোমরা বইয়ে লক্ষ্য করো। ওরা দেখলো একটা আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনলো মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। হ্যাঁ, এখন তোমরা বলো তো, মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের কিভাবে উপকার করে? মৌমাছিরা কিভাবে উপকার করে? মৌমাছিরা যখন ফুল থেকে মধু নিয়ে যায় তাদের মৌচাকে রাখার জন্য, তখন পরাগায়ন ঘটায়। এই পরাগায়ন সম্পর্কে তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ে জানতে পারবে। ফুল থেকে ফল হওয়ার এই যে নিয়মটা, সেটা পরাগায়নের মাধ্যমেই হয়। আর পিঁপড়ে ও পাখিরা এরা কিভাবে উপকার করে? পাখিরা যখন ফুল ফুটে, যখন পিঁপড়ে আক্রমণ করে ফুলে, তখন পাখিরা কি করে? সেই কীট পতঙ্গ পিঁপড়েকে খেয়ে ফেলে, যেন ফুল থেকে ফল হয়। তাহলে মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করলো, তাই না? তাহলে চলো আমরা পরের ছবিতে চলে যাই। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিলে যায়। দেখেছো? এর আগের পড়াতে আমরা কি পড়লাম বলো তো? মৌমাছিরা গাছের উপকার করে। কিভাবে উপকার করে? ওরা যখন মধু খাওয়ার সময় এক ফুল থেকে আরেক ফুলে যায়, তখন কি করে? ফুলের যে রেণু থাকে, সেই রেণুটা কি করে? এক ফুলের সাথে আরেক ফুলের রেণু মিলে যায়, তাই গাছে ফল ধরে, তখন গাছে ফল হয়। তাহলে আমরা পরের ছবিতে চলে যাই। এবার দেখো তো, ওরা কি দেখছে উপরে? আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে। এই যে এগুলো হচ্ছে গাছে মুকুল, তাই না? কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। আমের মুকুলগুলো থেকে কি হবে? ছোট ছোট দানা বের হবে।
ছোট ছোট আম, তখনও সেটা আম হবে না, ছোট ছোট যেটা সেটা হচ্ছে গুটি। তাহলে আমরা কি দেখলাম, খালু তাদেরকে আম গাছে মুকুল দেখাচ্ছে এবং বলছে কিছুদিন পরে এই মুকুল থেকে গুটি তৈরি হবে। তাহলে চলো আমরা আবার ছবিগুলো একটু একসাথে দেখি এবং আবার আমরা পড়ি। আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীট পতঙ্গ খায়, অনেক পাখি আবার মধুও ভালোবাসে। তোমরা লক্ষ্য করো এখানে, আমি এখানে কমা রয়েছে, থেমেছি, আবার দাড়ি, যখন কমা থাকবে আমরা থামবো, দাড়ি যখন থাকবে তখন আমরা একটু বেশি সময় থামবো। আমরা যখন পড়বো তখন আমরা এই জিনিসটা খেয়াল করব। ওরা দেখলো একটা আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনলো মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিলে যায়, তাই গাছে ফল ধরে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। এখন তোমরা কি করবে বলো তো, এই যে অংশটুকু আমরা এখন পড়লাম সেই অংশটুকু থেকে তোমাদের অজানা অথবা নতুন শব্দ, সেই শব্দগুলো খুঁজে বের করবে। নতুন শব্দগুলো আমরা এখন কি করব, খুঁজে বের করব। দেখো তো তোমাদের অজানা শব্দের সাথে এই শব্দটি মিলে কিনা। শস্য, হ্যাঁ। তারপরে দেখো তো কি, কীট পতঙ্গ। শস্য, কীট পতঙ্গ, হ্যাঁ। মৌচাক, মুকুল, গুটি। তাহলে এই শব্দগুলো সবগুলো নতুন শব্দ, তাই না? হ্যাঁ। এখন কি করব, আমরা এই সবগুলো শব্দের অর্থ জানব। শস্য, এই শব্দটির অর্থ কি বলো তো, তোমরা কেউ জানো? হ্যাঁ, শস্য শব্দের অর্থ ফসল। আচ্ছা, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, কীট পতঙ্গ, তাই না? কীট পতঙ্গ শব্দের অর্থ আমরা এখন জানবো। কীট শব্দের অর্থ হচ্ছে যে পোকামাকড়গুলো উঠতে পারে না, যেমন শুঁয়োপোকা, উকুন, এগুলো হচ্ছে কীট। আর পতঙ্গ, যে পোকা উঠতে পারে সেগুলো হচ্ছে পতঙ্গ, যেমন মৌমাছি, প্রজাপতি, এগুলো হচ্ছে পতঙ্গ, তাই না? তাহলে কীট পতঙ্গ শব্দের অর্থ আমরা কি পেলাম, পোকামাকড়। এর পরের শব্দ আমরা কি পেয়েছি, মৌচাক। চলো আমরা জেনে আসি মৌচাক শব্দের অর্থ কি। যেখানে মধু সংগ্রহ করে রাখা হয়। তারপরে দেখো তো, তারপরে শব্দ কি, মুকুল। হ্যাঁ, মুকুল শব্দের অর্থ তাহলে কি বলতো, মুকুল শব্দের অর্থ কুড়ি। তারপরে শব্দ কি, গুটি, তাই না? তাহলে চলো আমরা দেখি গুটি শব্দের অর্থ কি, ছোট ছোট দানা। তাহলে আমরা অনেকগুলো নতুন শব্দ পেলাম, শব্দগুলোর অর্থ পেলাম। এখন তোমাদের বইয়ে তো এরকম নতুন শব্দ অনেক রয়েছে, তাই না? তোমরা কি করবে বলো তো, এই নতুন শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ের একদম পিছনে, পাঠ্য বইয়ের একদম পিছনে চলে যাবে, পৃষ্ঠা নাম্বার 104। দেখো এখানে লেখা রয়েছে শব্দের অর্থ জেনে নেই। তোমরা কি করবে, যে শব্দটি তোমাদের অজানা, যে শব্দটি তোমাদের কাছে নতুন, সেই শব্দের অর্থ তোমরা এই শব্দগুলো থেকে জেনে নিবে। প্রত্যেকটা শব্দের প্রথমে অ, আ, ই যে শব্দ দিয়ে শুরু হয়েছে, শব্দটি যে বর্ণটা দিয়ে শুরু হয়েছে, সেই শব্দটি তোমরা লক্ষ্য করবে। তুমি এখন মনে করো শস্য চাচ্ছ, শস্য শব্দের প্রথম বর্ণটি কি, তালবস্য, তাই না? তাহলে তোমরা কি করবে, বইয়ে তালবস্য প্রথমে খুঁজে বের করবে, প্রথমে তালবস্য খুঁজে বের করবে। পেয়ে গেলাম 109 পৃষ্ঠা। দেখো এখানে রয়েছে তালবস্য দিয়ে যে নতুন নতুন শব্দগুলো, সেগুলো রয়েছে। দেখো সবার নিচে তালবস্য, সবার নিচে রয়েছে শস্য, অর্থ ফসল, তাই না? তাহলে আমরা খুব সহজেই বইয়ের শেষের দিকে শব্দের অর্থ জেনে নেই, সেখান থেকে জেনে নিতে পারবো। কেমন?
তাহলে আমরা তো শব্দ জানলাম, শব্দের অর্থ জানলাম, এবার চলো আমরা বাক্য তৈরি করতে শিখি। তাহলে শব্দগুলো জেনে নেই। কি কি শব্দ দেখো তো? মৌমাছি, তাই না? তারপরে মুকুল, তারপরে উপকার। এই তিনটা শব্দ দিয়ে আমরা কি করব? বাক্য তৈরি করব। কেমন? তাহলে তোমরা কি করবে বলো তো? মৌমাছি শব্দের অর্থ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবে। আমরা বোর্ডে দেখি আমরা কি করেছি। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। তারপরে কি রয়েছে? মুকুল। মুকুল দিয়ে তাহলে আমরা কি বাক্য পেয়েছি দেখি। আম গাছে এখন অনেক মুকুল ফুটেছে। তারপরে দেখি কি রয়েছে? উপকার। উপকার দিয়ে আমরা কি পেয়েছি বাক্য? মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। তাহলে আমরা তিনটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখে গেলাম। তোমরা কি করবে বলো তো? এই তিনটি শব্দ এবং বাক্যগুলো তোমাদের খাতায় তুলে নেবে। আমরা আমাদের যে পাঠটুকু আজকে পড়লাম সেখান থেকে যুক্ত বর্ণগুলো দেখে আসি। আমরা এখান থেকে যুক্ত বর্ণগুলো এখন কি করব? দেখব। দেখি তো কি কি যুক্ত বর্ণ রয়েছে। পতঙ্গ, যুক্ত বর্ণ রয়েছে পতঙ্গ। তারপরে কি? শস্য। পতঙ্গ, শস্য, এই দুটি শব্দের মধ্যে যুক্ত বর্ণ রয়েছে। এখন আমরা কি করব বলো তো? এই শব্দগুলো কি বর্ণটি, যুক্ত বর্ণটি আলাদা করব এবং নতুন শব্দ তৈরি করব। যুক্ত বর্ণটি কি দেখো তো? ঙ যুক্ত গ, ঙ যুক্ত গ। আমরা এখন এটি ভেঙে নেই। ঙ গ। হ্যাঁ, তাহলে ঙ যুক্ত গ দিয়ে আমরা এখন একটি নতুন শব্দ চিন্তা করি। কি শব্দ হতে পারে বলো তো? ভঙ্গ। ভ উ যুক্ত গ, ভঙ্গ। হ্যাঁ, তাহলে পরের শব্দটিতে আমরা চলে যাই। কি রয়েছে? শস্য। শস্যের যুক্ত বর্ণ কি? দন্তস্ব যুক্ত জফলা। দন্তস্ব যুক্ত জফলা। তাহলে আমরা ভেঙে নেই। দন্তস্ব জফলা। তাহলে দন্তস্ব যুক্ত জফলা দিয়ে কি শব্দ চিন্তা করি। কি শব্দ হতে পারে? কি শব্দ বলো তো? বন্য। ব ন যুক্ত জফলা, বন্য। হ্যাঁ, তাহলে আমরা যুক্ত বর্ণ দুটি ভেঙে দেখাতে পারলাম এবং নতুন শব্দ তৈরি করতেও শিখলাম, তাই না? তোমরা কি করবে বলো তো? এই যে যুক্ত বর্ণ যুক্ত যেগুলো আমরা ভেঙে দেখালাম সেগুলো তোমরা খাতায় তুলে নেবে। এরপর চলো তো তোমাদের জন্য কি রয়েছে দেখি। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কি কি শব্দ রয়েছে? মধু, মুকুল, উপকার। এই শব্দগুলো কোথায় বসাবো বলো তো? এই যে এই খালি জায়গাটিতে বসাবো। তাহলে আমরা দেখি নিই। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। এখান থেকে তাহলে কি হবে? মধু, এই শব্দটি এই খালি জায়গায় বসবে। মধু আহরণ করে। তারপরে দেখি তো, আম গাছে এখন অনেক কি মুকুল ফুটেছে। তারপরে কি দেখো তো, মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক, আর কোনটি রয়েছে এখন? এই উপকার, উপকার করে। তাহলে আমরা কি করলাম দেখো তো? ঘরের ভিতরের এই যে শব্দগুলো, এগুলো বাক্যের খালি জায়গায় বসিয়ে বাক্যটি তৈরি করে ফেললাম। তোমরা কি করবে? খাতায় এই বাক্যগুলো তুলে নেবে। তারপরে দেখি তো কি রয়েছে। প্রশ্নগুলো মুখে বলেও খাতায় লিখি। আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, মুখে মুখে বলবো এবং তোমরা কি করবে? সেগুলো খাতায় তুলে নেবে। চলো তাহলে দেখি। প্রশ্নে কি বলেছি? পাখিরা কি খায়? কি খায় বলো তো? শস্য দানা আর কীট পতঙ্গ। হ্যাঁ, দেখি তাহলে চলো। পাখিরা
শস্য দানা ও কীট পতঙ্গ খায়। তোমরা তুলে নাও খাতায়। চলো পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটি কি? মৌচাকটি কোথায় ছিল? মৌচাক দেখেছি আমরা গল্পে, তাই না? ছবির মধ্যে মৌচাক দেখেছিলাম। সেই মৌচাকটি কোথায় ছিল? মৌচাকটি ছিল আম গাছের ডালে। লিখে নাও তোমরা খাতায়। পরের প্রশ্নে চলে যাই আমরা। 3 নম্বর প্রশ্ন, কারা গাছের অনেক উপকার করে? হ্যাঁ, মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। তাহলে আজকে আমরা আমাদের পাঠে কি কি শিখলাম বলো তো? সবাই একটু মনে করার চেষ্টা করি তো আমরা আজকের পাঠে কি কি শিখলাম। নতুন শব্দ শিখেছি, শব্দের অর্থ জেনেছি, বাক্য তৈরি করতে শিখেছি। হ্যাঁ, যুক্ত বর্ণ ভেঙে কিভাবে নতুন শব্দ তৈরি করতে হয় সেটি শিখেছি। ছোট ছোট অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছি আমরা। হ্যাঁ, এখন তাহলে আমরা কি করব বলো তো? আমাদের বাড়ির কাজটি নিয়ে নেব। চলো তাহলে আমরা এখন আমাদের বাড়ির কাজটি দেখি। তোমাদের জন্য বাড়ির কাজটি কি রেখেছি। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবি সম্পর্কে 2টি বাক্য লিখবে। আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই সম্পর্কে তোমরা 2টি বাক্য লিখবে। কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়বে, বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করবে এবং বাবা মায়ের কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শিশুদের এখন আপনারা অনেক বেশি সময় কাছে পাচ্ছেন। তাদের শরীরের যত্ন নিন, তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বলো তো, শক্তির প্রধান উৎস কোনটি? আমি জানি তোমরা সবাই এর উত্তর জানো। শক্তির প্রধান উৎস সূর্য, এবং সূর্য থেকে শক্তি বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে আমাদের কাছে আসে। সূর্যের শক্তি কিভাবে রূপান্তরিত হয় ছবিগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো দেখি। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা দৌড়াচ্ছে। এর মাধ্যমে কোন শক্তি আসলো? একটু চিন্তা করো। এরপর ভেজা কাপড় আমরা রোদে শুকাতে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ এখানে কিছু সোলার প্যানেল রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ গাছের ফল। এখানে খাওয়া দাওয়া হচ্ছে এবং ওখানে বসে দুজন ছেলে মেয়ে টিভি দেখছে। বিভিন্ন ভাবে এই শক্তির রূপান্তর হচ্ছে এখানে, সূর্য শক্তির। চলো তো দেখি কিভাবে রূপান্তর হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সূর্য থেকে আমরা সরাসরি কিভাবে শক্তি পাচ্ছি তাপ এবং আলোক শক্তি। সেই সূর্যের তাপ এবং আলোক শক্তিকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। দেখো কিভাবে কাজে লাগাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরা দৌড়াচ্ছে। দৌড়ানোর জন্য যে শক্তিটি ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। এরপর ওখানে দেখতে পাচ্ছ রোদে কাপড় শুকাতে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সৌরশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে রোদের কাপড়গুলো শুকিয়ে দিচ্ছে। এরপর আছে আমাদের সোলার প্যানেল। তোমরা জানো সোলার প্যানেলে কি হয়, সূর্যের আলো এবং তাপ শক্তিকে কাজে লাগিয়ে সেখানে ব্যাটারিগুলোকে চার্জ করা হয় এবং সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি গাছের ফল। গাছের ফলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তার মানে সূর্যের আলো থেকে গাছ যে খাদ্য তৈরি করলো এবং খাদ্য তৈরি করার পর যে ফলটি দিল, সে ফলটি আমরা যখন খাবো তখন সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদেরকে শক্তি দিচ্ছে। গাছের ফল, সেই গাছের ফল থেকে আমরা খাচ্ছি এবং খেয়ে আমাদের শক্তি আসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওখানে টিভি চলছে। টিভি কিসের মাধ্যমে চলছে? বিদ্যুতের মাধ্যমে। বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি কিন্তু বিভিন্ন ভাবে হয়, যেমন
আমরা পানিকে ব্যবহার করেও কিন্তু বিদ্যুৎ শক্তি পাই। তোমরা কি তা জানো? আমরা সূর্যের আলো থেকে পাচ্ছি, পানিকে ব্যবহার করে পাচ্ছি, এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন কিছুকে কাজে লাগিয়েও আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো একটু ছকটা দেখে নিই। এখানে আমাদের শক্তির কেন্দ্রবিন্দু সূর্য। ঠিক আছে, সেই শক্তির কেন্দ্রবিন্দু সূর্য থেকে আমরা কি ধরনের শক্তি পাচ্ছি, তার মানে সূর্য শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রথমত সূর্য শক্তি আমাদের রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তিতে। আমরা বলেছিলাম গাছ কি করছে, সূর্য থেকে শক্তি নিচ্ছে, নিয়ে খাদ্য তৈরি করছে, এবং সেই খাদ্য থেকে গাছে ফল উৎপাদিত হচ্ছে এবং সেই ফল আমরাও খাচ্ছি। তার মানে সৌরশক্তি তখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো। তাপ শক্তি, সৌরশক্তি থেকে আমরা সরাসরি যে শক্তিটি পাই তা হচ্ছে তাপ শক্তি। যেমন যে কারণে আমরা যখন রোদে কাপড় দিচ্ছি, কাপড় শুকিয়ে যাচ্ছে তাপের প্রভাবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার প্যানেল বা অন্য কিছুর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। তার মানে সৌরশক্তি এখানে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর আমরা তো বলেছি সূর্য সরাসরি আমাদেরকে যে শক্তিটি দিচ্ছে তা হচ্ছে আলোক শক্তি, যার মাধ্যমে আমরা দিনের বেলায় সবকিছু পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছি। যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, এই সবগুলো শক্তিকে আমরা কাজে লাগিয়ে যে কাজগুলো করি এবং যেগুলো আমাদের চলে, যেমন গাড়ি চলে, মোবাইল চলে, টিভি চলে, এই সবগুলো হয় তখন যান্ত্রিক শক্তি। দেখে নিলাম কিভাবে সূর্য শক্তি রূপান্তরিত হয়ে বিভিন্ন শক্তিতে আসছে, যেমন রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং যান্ত্রিক শক্তি। আলোক শক্তি রূপান্তরিত হয়ে বিদ্যুৎ শক্তিতে যাচ্ছে। এখানে টারবাইন ঘুরছে। যান্ত্রিক শক্তি এখানে রূপান্তরিত হচ্ছে প্রথমে বিদ্যুৎ শক্তিতে, তারপর আলো এবং শব্দ শক্তিতে। আগেই বলেছিলাম খাওয়ার সময় যে শক্তিটি আসে তা হচ্ছে খাদ্য থেকে আমরা যে শক্তিটি পাই তা রাসায়নিক শক্তি, এবং সেই শক্তি ব্যবহার করে যখন আমরা কোনো কাজ করি তখন সেটি হয় যান্ত্রিক শক্তি। দেখো, খাওয়ার পর শক্তি আসলো, সেই শক্তি নিয়ে সে দৌড়াচ্ছে, এটি হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তি এছাড়াও অন্যভাবে রূপান্তরিত হয়। তোমরা তোমাদের চারপাশে এমন অনেক কিছু দেখতে পাবে যেখানে শক্তির রূপান্তর ঘটছে প্রতিনিয়ত। এখানে আমরা দেখাচ্ছি কিভাবে অন্যান্য জিনিসও আমরা শক্তি হিসেবে ব্যবহার করছি। তোমরা সবাই পাঠ্যপুস্তকটি হাতে নাও। আমি আশা করছি তোমরা সবাই বইটি হাতে নিয়েছো। এবার আমার সাথে বইটি পড়ো। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ শক্তির রূপান্তরের বিভিন্ন অংশগুলো জানলাম। এবার তোমাদের বাড়ির কাজের পালা। আমি আগেও বলেছিলাম আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যেখানে আমরা প্রতিনিয়ত শক্তির রূপান্তর দেখতে পাই। তোমাদের কাজ হচ্ছে ভালোভাবে চারপাশটিকে পর্যবেক্ষণ করা এবং সেখান থেকে খুঁজে বের করা কোথায় কিভাবে আমাদের প্রতিনিয়ত শক্তি রূপান্তরিত হচ্ছে। এবার তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে আমাদের চারপাশের শক্তির রূপান্তর খুঁজে বের করে একটি তালিকা তৈরি করবে এবং সেই তালিকাটি অবশ্যই স্কুল খোলার পর তোমার শিক্ষককে দেখাবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।